ওকে, 11 নম্বর কোশ্চেন, গ্যাসের গতিবেগের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? আচ্ছা, তো আরএমএস বেগ গড় গতিবেগের চেয়ে কম না, এটা তো আরএমএস বেগটা গড় গতিবেগের চেয়ে বেশি, 1 নাম্বারটা হবে না। সম্ভাব্যতম বেগ গড় গতিবেগের চেয়ে বেশি না, এটাও কম, সম্ভাব্য বেগটা, তাহলে এটাও হবে না। আরএমএস বেগ সম্ভাব্যতম বেগের চেয়ে বেশি না, সম্ভাব্যতম বেগটা বেশি, আর আরএমএস বেগ গড় গতিবেগের চেয়ে বেশি, হ্যাঁ এটা কারেক্ট, ডি নাম্বার। তো এটা কারেক্ট কেন তুমি একটু বোঝার চেষ্টা করো। মনে করো দুইটা পার্টিকেল, এ একটা পার্টিকেল আর এ একটা পার্টিকেল, তো গড় গতিবেগ জিনিসটা কি? ধরো এই পার্টিকেলটা এদিকে যাচ্ছে, এই পার্টিকেলটা এদিকে যাচ্ছে, দুটোটার বেগ কথার কথা ধরলাম 5, তাহলে গড় গতিবেগটা কি? এই প্রত্যেকটা পার্টিকেলের ইন্ডিভিজুয়ালি ভেক্টর যোগফল ডিভাইডেড বাই পার্টিকেলের সংখ্যা। তাহলে তুমি যদি, যেহেতু বেগটা দুইটা দুই দিকে, তার মানে কি এটা হবে একটা 5 আর একটা হবে কি -5 ডিভাইডেড বাই 2, তাহলে গড় বেগটা এসে পড়বে কত? 0। কিন্তু তুমি যদি আরএমএস বেগ বাইর করো তাহলে কি হবে? 5-এর স্কোয়ার যোগ -5-এর স্কোয়ার ডিভাইডেড বাই 2, তার আবার কি রুট। তার মানে এই যে -5 তার আবার কি স্কোয়ার করে কি সে প্লাস করে ফেলতেছে না? তার ফলে আমরা বুঝতে পারতেছি কি আরএমএস বেগে একটা কিছু মান থাকবে, বাট গড় বেগের মানটা হয়ে গেল 0। তার মানে আমাদের আরএমএস বেগটা গড় গতিবেগের চেয়ে বেশি, তাহলে আমাদের অ্যান্সারটা হবে ডি। যদি অন্যান্য বল ক্রিয়া না করে তবে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের স্পন্দনরত কণার কোনটি ধ্রুব থাকে? তাইলে এইটা আমাদের অ্যান্সারটা হবে দশা ধ্রুবক। তোমরা কি কেউ দশা ধ্রুবক জিনিসটা কি জানো? দশা মানে তো জানো, দশা ধ্রুবকটা কি জানো? এটা কিন্তু খুব সম্ভবত শাহজাহান স্যার তো স্যারের ওই যে বইটাতে আছে। দশা মানে তো বোঝো যে কোনো একটা তরঙ্গের কোনো একটা নির্দিষ্ট সময় গতির সামগ্রিক অবস্থা, গতির সামগ্রিক অবস্থা বলতে সরণ বেগ ত্বরণ, এই সামগ্রিক অবস্থাটারই বলে দশা। আর দশা ধ্রুবক হইল আদিতে বস্তুটার যে দশাটা থাকে সেইটাকে বলে দশা ধ্রুবক। এটা কিন্তু অনেকে জানে না দশা ধ্রুবক জিনিসটা কি। দশা ধ্রুবক হইল বস্তুটার আদি দশাটা কি দশা ধ্রুবক বলে। কোনো একটা বস্তুর আদি দশাটা কি কি বলে? দশা ধ্রুবক। তাহলে এইখানে আমাদের দশা ধ্রুবকটা কনস্ট্যান্ট থাকবে। ওকে, এটা একটু মনে রাখবা, আদি দশাটাই হলো দশা ধ্রুবক। ওই জায়গার কয়েকটা লাইন মুখ পড়তেও পারো যে শাহজাহান স্যারের বইয়ে, দুটি ভেক্টর রাশির যোগফল বিয়োগফল সমান হলে তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এটা একটা মুখস্থ পড়া। কেন 90 ডিগ্রি এটা একটু বোঝার চেষ্টা করি। মনে করো এই একটা ভেক্টর এই, আর এই একটা ভেক্টর এই, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল করলে তুমি পাবা পি প্লাস কিউ, ভেক্টর যোগ। এখন যদি এদের বিয়োগফল করো, তাহলে বিয়োগফল করা মানে কি? তো এটা মনে করো কিউ, এটা মনে করো পি, তুমি পি থেকে কিউকে বিয়োগ করবা, তার মানে কি কিউকে উল্টা দিকে এরকমই করবা, দেন তাদের যোগ করবা। তাহলে দেখো দিকটা হয়তো ভিন্ন, বাট তাদের মানটা কিন্তু সমানই, পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ। তার ফলে আমাদের 90 ডিগ্রি হলেই দুইটা ভেক্টর রাশির যোগফল আর বিয়োগফল সমান। তো এটা প্রমাণ করেও বের করা যায় যে 90 ডিগ্রি হইলে কেন সমান, বাট এটা সিম্পলি এটা চিত্র দিয়ে তুমি বুঝতে পারতেছো। সরল ছন্দিত স্পন্দিত একটি কণার পর্যায়কাল 20 সেকেন্ড হলে এর কৌণিক কম্পাঙ্ক কত? তো কৌণিক কম্পাঙ্ক জিনিসটা হলো টুয়াইস পাই বাই টি, ওমেগা ইজ ইকুয়ালস টু টুয়াইস পাই বাই টি। তাহলে উপরে হলো টুয়াইস পাই আর নিচে টি এর মান কত? 20 সেকেন্ড, মানে 20, টুয়াইস পাই বাই 20, তার মানে আসে কত? পাই বাই 10। তাহলে অ্যান্সার হলো বি। ওকে, 55 নম্বরে চলে আসি, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি? তাহলে আমরা এফ ইজিকস টু জানি কি জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, তাহলে আমরা মহাকর্ষীয় ধ্রুবক জিকে এক সাইডে রাখি আর বাকি সবগুলোকে আরেক সাইডে নিয়ে নেই, এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। তাহলে মাত্রা বাইর করার জন্য আমরা কি করব একটু করি। এফ এর মাত্রাটা কি? এফ ইজিকস টু কি এম ইন্টু এ না, তার মানে মাত্রাটা হবে এম এল 3/2, আর আর এর ইটা হবে আর স্কোয়ার মানে কি এল স্কোয়ার, আর নিচে m1 m2 তার মানে কি এম স্কোয়ার।
তো এই পুরাটা করলে আমরা একটু কাটসাট করে কি পাই দেখি, এম ইনভার্স 1 পাই, এল কিউব পাই, টি ইনভার্স 2। এখন আমরা একটু দেখি এই অপশানটা কোথায় আছে। এম ইনভার্স 1 আছে এই দুইটাতে, সাথে আছে কি এল কিউব আছে বি নাম্বার, তার মানে বি নাম্বার। ওকে, তো মাত্রা জিনিসটা তো আই গেস তোমরা সবাই পারো, আমি অতটা সময় স্পেন্ড করতেছি না। মাত্রা জিনিসটার জন্য আমরা ইকুয়েশন লিখবো, ইকুয়েশনটাতে একটু সিম্পল ফর্মে সাজাবো, দেন প্রত্যেকটা মানে রাশির আমরা আলাদা আলাদা করে মাত্রা করে যোগ বিয়োগ মানে গুণ টুন করলেই হয়ে যাবে। ন্যূনতম যে ভারে বস্তু ছিঁড়ে যায় তাকে বলে কি, অসহভারও বলে, এবং তার কিন্তু আরেকটা নাম আছে, এই নামটা অনেকের সাথে পরিচিত না, ভঞ্জক ভার। এটাও কিন্তু অসহভার যে জিনিসটা তার আরেকটা নামই কিন্তু ভঞ্জক ভার। তার ফলে অ্যান্সারটা হবে সি। তো দেখলা না যে প্রত্যেক একটা এটাতে কি শিখতে পাইলে, এটা দিয়ে যেটা শিখতে পাইলা যে আমাদের প্রত্যেকটা রাশির ডিফারেন্ট কি নামে তাকে ডাকা হইতে পারে, সেই জিনিসগুলো আমাদের আসে পরীক্ষায়, মেডিকেল, এএফএমসি, তারপর হলো যে ডেন্টাল। তো আমাদের অসভার যে জিনিসটা ভঞ্জক ভারও তার অপর একটা নাম। তো আমাদের অ্যান্সারটা হবে সি। বলের ঘাত নিয়ে মিথ্যা তথ্য কোনটি? তো বলের ঘাত বলের কারণে সৃষ্টি হয়, এটা তো একটা সত্য তথ্য, তার মানে এটা ভুল। ডাইমেনশনটা পরে চেক করি। বল এবং সময়ের গুণফলের উপরে নির্ভরশীল। হ্যাঁ, বলের ঘাত এফ ইজিকস টু কি, সরি পি ইজিকস টু কি এফ ইন্টু টি না, তার ফলে এই দুইটার উপরে তো নির্ভরশীল, তার ফলে এটাও আমাদের ট্রু না। বায়ুতে ভরবেগের পরিবর্তন ঘটায়, হ্যাঁ এটাও ট্রু, তার মানে এটাও অ্যান্সার না, তার মানে বোঝাই যাচ্ছে যে বি নাম্বার অ্যান্সার হবে। তাও আমি একটু বের করে দেখাই ডাইমেনশনটা কীভাবে বের করা যায় বলের ঘাতের। তাহলে পি ইজিকসটা আমরা জানি কি এফ ইন্টু টি, তাহলে এফের এটা কি এম এল টি ইনভার্স 2, আর সময়ের জন্য কি আমাদের একটা টি আসবে, তাহলে এম এল টি ইনভার্স 1 হবে। তাহলে এম এল টি ইনভার্স 2 দেওয়া, তার মানে তো একটাও অ্যান্সার কারেক্ট হয় না, এফ ইন্টু টি। তার মানে আমাদের এইখানে খুব সম্ভবত অপশানের 1ই ছিল, আমাদের এখানে মনে হয় স্লাইডে ভুল করছে। তো এম এল টি ইনভার্স 1, বাকি তিনটা তো মানে হবে না বোঝাই যাচ্ছে। ও আচ্ছা, এখানে তো বলছে যে কোন, সরি এটা 1 2ই হবে, ঠিক আছে। এইখানে বলছে, প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, প্রশ্নটাতে কিন্তু বলছে নিচের কোনটি বলের ঘাত নিয়ে মিথ্যা তথ্য, তার মানে এটা কি এম এল টি ইনভার্স 1, যেটা হলো আসল তথ্য, কিন্তু এখানে দেওয়া আছে এম এল টি ইনভার্স 2, তার মানে আমাদের অ্যান্সারটা বি হবে। ওকে, দেখো আমি কিন্তু মাঝে মধ্যে এরকম আউলিয়া যাই, প্রশ্ন ঠিক মতো না পড়লে কিন্তু একটু ঝামেলা। স্পর্শকোণ নির্ভর করে, তাহলে এটা একটু কিন্তু মনে রাখা লাগবে, স্পর্শকোণ কিন্তু তরলটা মানে মাধ্যম বা তরলের দশার উপরে নির্ভর করে, প্রকৃতির উপরে নির্ভর করে। তো অপশনগুলো আমরা একটু পড়ি। কঠিন ও তরলের প্রকৃতির উপরে নির্ভর করে, অবশ্যই নির্ভর করে। তরলের উপস্থিত মাধ্যমের উপর নির্ভর করে, অবশ্যই তুমি যে তরলটা নিছো ওইটার মাধ্যমের উপরে তো ডিপেন্ড করবে। কঠিন এবং তরলের বিশুদ্ধতার উপরে নির্ভর করে, হ্যাঁ, কারণ আমরা আগের একটা এমসিকিউ কিন্তু এরকম পাইছিলাম যে দুইটার জিনিসের বিশুদ্ধতার উপরে বা এর মধ্যে তরলের মধ্যে অবস্থিত বস্তুর উপরেও নির্ভর করে, তাহলে এটাও নির্ভর করে। 4 নম্বর উপরে সবগুলো, তার মানে যেহেতু উপরে সবগুলো নির্ভর করে তাহলে ডি। তাহলে যেটা বলতেছিলাম আমরা কিন্তু এরকম টাইপের আগের যে এমসিকিউগুলো করছি তখন কিন্তু এরকম একটা পাইছি যে কোনটার উপরে ডিপেন্ড করে। তাহলে আমরা বুঝলাম কি যে এই যে স্পর্শকোণ কার উপরে ডিপেন্ড করে, সান্দ্রতা কার উপরে ডিপেন্ড করে, কৌশিকতা কার উপরে ডিপেন্ড করে, বা এগুলার ব্যবহার, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আসে। তার ফলে এগুলো আমাদের কষ্ট করে হলেও মুখস্থ করা লাগবে, কার উপরে ডিপেন্ডেন্সি, এটা কিন্তু মেডিকেলে খুব কমন একটা কোশ্চেন। 19 নম্বর বলছে একটি 3 কেজি ভরের বল 4 মিটার উচ্চতা হতে মাটিতে পড়লে মাটি স্পর্শ করার মুহূর্তে বলের বেগটা কত? তাহলে আমরা একটু দেখি আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব। ভি ইজিকলস টু ভি স্কোয়ার ইজিকলস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমাদের যেটা আসে ভি স্কোয়ার ইজিকলস টু ইউ স্কোয়ার হলো 0 স্কোয়ার 2 ইন্টু 9.8, আর এস এর মানটা কত 4 মিটার। তাহলে আমরা এখান থেকে ভি এর মান কত পাবো, ভি ইজিকলস টু √2 ইন্টু 9.8 ইন্টু 4।
তাহলে এটা আমরা ক্যালকুলেশন কীভাবে করবো? ওই যে সেম আগের নিয়ম, 9.8কে আমরা আপাতত অ্যাপ্রক্সিমেটলি 10 ধরি। তাহলে √2 ইন্টু 4 ইন্টু 10, মানে 4 দুগুণা 8, 8 10 দ্বারা গুণ করলে 80, তাহলে √80। এখন একটু দেখো, 9 স্কোয়ার করলে পাবা 81, তার মানে কি 81√9, তাহলে 80 যদি রুট করো 9-এর চাইতে একটু কম পাবা। তাহলে অপশানগুলো একটু দেখি, 7 আছে, 7 মিটার পার সেকেন্ড আছে, 8.9, তাহলে এইটা সবচেয়ে 9-এর কাছাকাছি, তার মানে অ্যান্সার সি। এখন তোমার কি বর্গমূল 80কে কীভাবে বর্গমূল করবো এগুলো শেখার কোনো প্রয়োজন আছে? অবভিয়াসলি নাই। তাহলে অ্যান্সার হলো সি। 60, বায়ুতে একটি সুরশলাকার 10টি পূর্ণ তরঙ্গে 8 মিটার অতিক্রম করে, তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, তো এইটার অ্যান্সারটা হবে আমাদের কম্পন, মানে ফর্মুলা কম্পন সংখ্যা ইজ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব ইন্টু ল্যামডা। ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইখান থেকে ল্যামডা ইজ ইকুয়ালস টু কী পাওয়া যাবে? কম্পন, সরি আমি একটু উল্টা লিখছি, অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়ালস টু কম্পন সংখ্যা ইন্টু, সরি আমি একটু ভুল লিখে ফেললাম, কম্পন সংখ্যা ইন্টু ল্যামডা। অতিক্রান্ত দু, এইটা মানে কি? অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়ালস টু কম্পন সংখ্যা ইন্টু ল্যামডা। তাহলে ল্যামডা ইজ ইকুয়ালস টু কি? অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই কম্পন সংখ্যা। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমাদের 8 আর কম্পন সংখ্যা আছে আমাদের 10, তার মানে 0.8। অ্যান্সার হইল বি। তাহলে ওই সেম কথা আবার রিপিট করি, যে ইকুয়েশন বেস ছোট ছোট ম্যাথ থাকবে, বাট এমন ইকুয়েশন হয়তো ইউজ করা লাগতে পারে যেটা আমাদের হালকা একটু আনকমন। খুব আনকমন এমন না, ইঞ্জিনিয়ারিংয়ে যেমন খুব আনকমন কিছু কিছু জায়গার সূত্র হলো তোমার নিজের ডেভেলপও করা লাগতে পারে, ওইরকম কিছু না, বাট বইয়ের মধ্যেই আছে কিন্তু তুমি হয়তো জানো না, এরকম কিছু দিতে পারে। ওকে, 100 কেজি ভরের একটি পাথরকে ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড বেগে ছাদের উপরে উঠালে ক্রেনের ক্ষমতা কত? তাহলে ক্ষমতার আমরা ইকুয়েশন জানি পি ইজ ইকুয়ালস টু ডাব্লু বাই টি, কিন্তু ক্ষমতার কিন্তু আরেকটা ইকুয়েশন আছে পি ইজ ইকুয়ালস টু এফ ইন্টু ভি। তাহলে 100 কেজি বস্তু যদি উঠাইতে চাও তাহলে এফ ইন্টু 9.8 বল প্রয়োগ করা লাগবে, আর ভি এর মান কত দেওয়া আছে? 0.1। তাহলে এইটাকে যদি আমরা করি তাহলে কি আসবে? 9.8 ইন্টু 0.1 আর 100 যদি গুণ করো তাহলে তুমি কত পাবা? 10 পাবা। তাইলে 98। আনসার হলো সি। ওকে, তো এখনও দেখো ওই সেম কথাটাই আবার প্রয়োগ হইতেছে। কথাটা কি? আমরা সবাই এই সূত্রটা জানি, পি ইজ ইকুয়ালস টু ডাব্লু বাই টি, কিন্তু আমরা অনেকেই হয়তো পি ইজ ইকুয়ালস টু এফ ইন্টু ভি হয়তো নাও জানতে পারি। তো আমাদের অঙ্কগুলো খুব ছোট, বাট ইকুয়েশন এমন একটা ইকুয়েশন প্রয়োগ হতে পারে যেটা তোমাদের বইতে ডাইরেক্ট উল্লেখ আছে, বাট তুমি হয়তো খেয়াল করো নাই, বা সচরাচর আমরা খেয়াল করি না। তো এই পর্যন্ত যখন আসছি তখন দেখো কিছু কিছু কথা বারবার আমি রিপিট করতে আসি। তো এইটা বোঝাটাই হলো মেডিকেলের কোশ্চেন সলভ করার মেইন উদ্দেশ্য। যেমন আমি বারবার রিপিট করতেছি, সেরকম একটা কি কথা হইতে পারে যে এই কথাটা, ইকুয়েশন ছোট, ম্যাথও ছোট, বাট এমন ইকুয়েশন যেটা তুমি হয়তো সচরাচর ইউজ টু না, এই ইকুয়েশনগুলো দিয়া পরীক্ষা আসতেছে। আবার কি হইতে পারে, ওই যে দেখো ওইখানে তুমি কি পাইলা? অনুনাদ, ত্রয়ী, স্বরসঙ্গতি, এগুলো থেকে এমসিকিউ আসতে আছে, তো এগুলো আমরা একটু পড়ে ফেলতে পারি। তারপর হইলো যে আর কি কি হইতে পারে, যে এই ইসের অধ্যায়টা গ্র্যাভিটন ট্রাভিটন, এগুলো অবশ্যই এখন পর্যন্ত পাই নাই, ওইখানের ওই ছকটা ইম্পর্টেন্ট। তো তোমার আমি যেটা বলতে চাইতে আছি, এই কোশ্চেন সলভ করা এটা আমাদের, তোমরা নিজেরা বাসায় যে এই উত্তর দেখা বা যদি এক্সপ্লানেশন থাকে, আমাদের তো সিগময়েড স্কুল থেকে এক্সপ্লানেশন সহই দেওয়া হবে এই পিডিএফটা, আমি তো এখন করাই দিতেছি, বাট তোমাদের যখন দিব তখন এক্সপ্লানেশন সহই দেওয়া হবে। এগুলো দেখে তুমি বাসায় বসে করতে পারো, বাট তোমার করার স্টাইলটা কি হবে? স্টাইলটা হবে এই এমসিকিউটা করা, এর পাশাপাশি যদি কোনো মুখস্থ টপিক থাকে
বই থেকে ওই মুখস্থ টপিকটা কোথায় আছে সেটা বের করে আশপাশের লাইনগুলো পড়া। আর যদি কোনো ম্যাথ থাকে, ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটার অল্টারনেটিভ কী সূত্র আছে এইটা দেখা। তুমি যদি এই পদ্ধতিতে, যদি এই পুরা ফিজিক্সটা বলি, যদি পুরো ফিজিক্সের সবকটা কোশ্চেন এই পদ্ধতিতে করতে পারো, আমি বলবো তুমি শুধু মেডিকেলের 1 সপ্তাহ আগে শুধু ফিজিক্স পড়লেই তাহলে হবে, আর কিছু পড়ার দরকার নেই ফিজিক্সের জন্য। তুমি এই কয়দিন বায়োলজি, ইংলিশ, সাধারণ জ্ঞান যা ইচ্ছে যত পড়া আনলিমিটেড পড়তে থাকো। ফিজিক্সটা আমাদের এতটুকুই আসলে। ওকে, তো আমরা একটু সামনে যাই।